প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। তাহলে আমরা জানি প্রাণীরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে। প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে যে যাওয়া, এই জায়গায় একটি প্রাণী ছিল, সে যখন স্থান পরিবর্তন করে এই জায়গায় আসলো, এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে গমন। জাস্ট কনসেপ্ট মনে রাখবে এইভাবে, এক স্থান থেকে অন্য স্থানে সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বললাম? এক স্থান থেকে অন্য স্থানে যখন সামগ্রিক স্থান পরিবর্তন হয় জীবের, তখন তাকে আমরা বলবো গমন। ঠিক আছে, এবারে এই গমন কি কারণে হয়? গমনগুলো কি কারণে হয়? গমন খাদ্য অন্বেষণের জন্য হতে পারে। খাদ্য অন্বেষণ মানে খাওয়ার খোঁজার জন্য। প্রাণীরা খাদ্য খোঁজার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর কি কারণে হতে পারে? খাদক প্রাণী থেকে আত্মরক্ষা করার জন্য। খাদক প্রাণী মানে বাঘ, সিংহ, এরা খাদক প্রাণী, এরা ছোট ছোট জীবদের ধরে খায়। এই সকল খাদক প্রাণী থেকে আত্মরক্ষা করার জন্য প্রাণীরা কি করে? গমন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায়। 3 নম্বর, ছড়িয়ে পড়া। এক জায়গায় গ্যাদারিং না হয়ে, এক জায়গায় বংশবিস্তার না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার যে ভূমিকা বা ছড়িয়ে পড়াটা, এটা কিন্তু গমনের একমাত্র কারণ হিসেবে তুমি ধরতে পারো। আশ্রয় বা বাসস্থান খোঁজা। আশ্রয় বা বাসস্থান বলতে তোমরা জানো প্রত্যেকেরই বাড়ি আছে, প্রত্যেকেরই ঘর রয়েছে, মানে আশ্রয় তো প্রত্যেকেরই প্রয়োজন। এই আশ্রয় বা বাসস্থান খোঁজার জন্য কি করে প্রাণীরা? গমন করে। প্রজনন করার জন্য, অর্থাৎ বংশ বিস্তার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাণীরা কি করে? গমন করে, অর্থাৎ স্থান পরিবর্তন করে। নতুন এবং স্বপরিবেশের সন্ধান। এক জায়গায় থাকতে ভালো লাগছে না, আরেক জায়গায় যেতে ইচ্ছে হচ্ছে, এই যে নতুন এবং স্বপরিবেশের সন্ধান হচ্ছে, এটা গমনের একমাত্র কারণ তুমি ধরতে পারো। তাহলে কয়েকটা কারণ আমি বললাম, বা গমনের চালিকা শক্তি কোনগুলো সেগুলো আমি বললাম। পরীক্ষায় এইভাবে কোশ্চেন দিতে পারে যে গমনের চালিকা শক্তিগুলো কি, বা প্রাণীরা কি কারণে গমন করে। তোমরা তখন এই অপশনগুলো লিখবে যে খাদ্য অন্বেষণ, খাদক প্রাণী থেকে আত্মরক্ষা, ছড়িয়ে পড়া, আশ্রয় বা বাসস্থান খোঁজা, প্রজনন করা, নতুন এবং স্বপরিবেশের সন্ধান করা। এগুলো কি করে? নতুন গমনের চালিকা শক্তি। এইগুলো তোমাকে মনে রাখতে হবে। এবারে কোশ্চেন পরীক্ষা এলে যে শুধুমাত্র বইয়ের ভাষা লিখতে হবে, বইতে যা লেখা আছে তাই লিখবো এমনটা নয়। আমাদের কনসেপ্ট মাথায় যেমন থাকবে, যেমনটা তোমার মনে হবে লিখতে হবে, লিখবে। বইয়ের ভাষা একদম লিখে দিতে হবে, মুখস্থ করতে হবে এমনটা নয়। যে এইভাবে আমি যেভাবে বোঝাচ্ছি কনসেপ্ট অনুযায়ী লিখবে, সে সব থেকে বেশি নাম্বার পাবে। বইয়ের ভাষা লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, যেভাবেই লেখো তুমি কিন্তু বেশি নাম্বার বা ভালো নাম্বার পাবে। চলো এরপরে আমরা বিভিন্ন ধরনের যে প্রাণী, সেই বিভিন্ন ধরনের প্রাণী, তাদের যে গমন এবং তাদের যে গমন পদ্ধতি, কিভাবে গমন করে, সেগুলো আমরা পরপর জানব। বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে নাম্বার 1 লিখেছি অ্যামিবার গমন। অ্যামিবার যে গমন সেটাকে আমরা বলি অ্যামিবয়েড গমন। অ্যামিবয়েড গমন কিভাবে করে? সিউডোপোডিয়া, যাকে আমরা বলি ক্ষণপদ। অ্যামিবা তার ক্ষণপদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এবং এই ক্ষণপদগুলো, যে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, তার ইচ্ছা শক্তির মতো, মানে তার ইচ্ছে হলো ক্ষণপদ তৈরি করলো, আবার ইচ্ছে হলো না ক্ষণপদ সরিয়ে নিল, এইভাবে তৈরি করে। এবং শুধুমাত্র সিউডোপোডিয়ার মাধ্যমে অ্যামিবা গমন করে এমনটা নয়, আমাদের দেহে শ্বেত রক্তকণিকা, আমাদের দেহে শ্বেত রক্তকণিকাও কিন্তু সিউডোপোডিয়ার মাধ্যমে অ্যামিবয়েড গমন করে। দেখো এখানে লিখেছি মানুষের শ্বেত রক্তকণিকায়, স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে এই ধরনের কি হয়? অ্যামিবয়েড গমন হয়। এবার চিত্র দেখলে তুমি বুঝতে পারবে, এখানে একটি অ্যামিবা ছিল, সে কি করলো? ক্ষণপদ তৈরি করলো। দেখো এখানে ক্ষণপদ বা সিউডোপোডিয়া তৈরি করলো। এই জায়গায় ক্ষণপদটাকে দেখো বাড়িয়ে দিয়েছে, ইচ্ছা শক্তির মতো, ইচ্ছে হয়েছে বাড়িয়ে দিয়েছে, দিয়ে কি করছে? এক স্থান থেকে আর এক স্থানে স্থান পরিবর্তন করছে। এইভাবে কিন্তু অ্যামিবা সিউডোপোডিয়া বা ক্ষণপদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ গমন করে। এরপর দেখো সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। সিলিয়ার সাহায্যে কারা গমন করে?
প্যারামেসিয়াম গমন করে। কিভাবে গমন করে? না, প্যারামেসিয়াম তার বহি আবরণে অবস্থিত সিলিয়া, এখানে প্যারামেসিয়াম কি করছে, তার বহি আবরণে দেখো যে সিলিয়া গুলো আছে, সেই সিলিয়ার সাহায্যে, মানে সিলিয়া গুলোকে আন্দোলন করছে, এইভাবে আন্দোলন করছে, আন্দোলন করে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ গমন করছে। তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে দেবে, যে সিউডোপোডিয়া বা ক্ষণপদের সাহায্যে অ্যামিবা কিভাবে গমন করে, বা এমসিকিউ দিতে পারে যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি, তাছাড়া সিলিয়ার কিভাবে গমন পদ্ধতি হয় এইভাবেও কোশ্চেন দিতে পারে, বা প্যারামেসিয়ামের গমন পদ্ধতিকে কি বলে, বা প্যারামেসিয়াম কিসের সাহায্যে গমন করে, এইভাবেও কোশ্চেন দিতে পারে। চলো এর পরের অংশে আমরা আলোচনা করব ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার যে গমন হয় সেটা নিয়ে। ফ্লাজেলা এটা হচ্ছে কি ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনা কি করে, তার দেহে যে ফ্লাজেলা গুলো রয়েছে সেই ফ্লাজেলার সাহায্যে ফ্লাজেলাকে ছন্দবদ্ধ বা ছন্দবন্ধ, মানে তার ইচ্ছে মতো আন্দোলন করে এক স্থান থেকে আরেক স্থানে অর্থাৎ জলে স্থানান্তর করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেটাকে নৌকার দাঁড়ের মতো সে ব্যবহার করে। নৌকার দাঁড় কেমন হয় জানো? নৌকার দাঁড় কিন্তু এইভাবে হয়, এইভাবে এই নৌকা দাঁড়ের মতো ব্যবহার করে সে কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে। তাহলে এটা আমরা এইভাবে বলবো যে ইউগ্লিনা নামক এককোষী জীব, তারা মানে এটা প্রাণী এক প্রকারের, তারা ফ্লাজেলার সাহায্যে সন্তরণ সাঁতার কাটছে। কিভাবে সাঁতার কাটছে? নৌকা দাঁড়ের মতো তার যে ফ্লাজেলা গুলো রয়েছে ছন্দবদ্ধ আন্দোলন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে আমরা বলি ফ্লাজেলীয় গমন বা ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন। আশা করি ক্লিয়ার। ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন এইভাবে তোমরা মনে রাখবে। এরপরে আমরা যাব মাছের সাঁতার কাটা বা মাছের সন্তরণ। তোমরা প্রত্যেকেই বাড়িতে দেখেছো, তোমাদের বাড়িতে মা জানে মাছ কেটে তোমরা খাও, রান্না করো। এখানে দেখো মাছের সন্তরণ, এখানে কিন্তু কোশ্চেন পরীক্ষায় মাছের চিত্র তোমাদের দেয় বারবার। মাছের চিত্রটি এঁকে তার যে অংশগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করো, এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় দেয়। এই মাছের চিত্র, এটা কাতলা মাছ, ঠিক আছে, ঠিক আছে। এবারে মাছ অকটিকথিস শ্রেণীর মুখ্য জলজ প্রাণী। কি মনে রাখবে? মাছ অকটিকথিস শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী। মাছ কি করে? মাছ জলে সন্তরণ পদ্ধতিতে গমন করে, অর্থাৎ জলে সাঁতার কাটার সুবিধার জন্য দেহকে মাকু আকৃতি ধারণ করে এবং তার পাখনার সাহায্যে, এবার এই পাখনাগুলো কি সেগুলো আমরা জানবো। তার আগে আমরা জানবো মাছের দেহে মায়াটম পেশি থাকে এবং এই মায়াটম পেশিগুলো ভি আকৃতির হয়। এই ভি আকৃতির মায়াটম পেশির কারণে মাছ এঁকে মেঁকে এইভাবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অর্থাৎ স্থান পরিবর্তন করে। এবারে মাছের যে পাখনাগুলো রয়েছে সেই পাখনাগুলো কি কি, কতগুলো করে পাখনা রয়েছে, এখান থেকে কোশ্চেন দেয়। তাহলে আমাদের জানতে হবে যে মাছের যে পাখনাগুলো রয়েছে কয়টি পাখনা রয়েছে। বক্ষ পাখনা রয়েছে, শ্রেণী পাখনা রয়েছে, পৃষ্ঠ পাখনা রয়েছে, পায়ু পাখনা রয়েছে, পুচ্ছ পাখনা রয়েছে। টোটাল 5টি পাখনা। এই 5টি পাখনার মধ্যে এবার তুমি হিসেব করো, বক্ষ পাখনা থাকে এক জোড়া, শ্রেণী পাখনা থাকে এক জোড়া, এক জোড়া মানে দুটো করে, পৃষ্ঠ পাখনা থাকে একটি, পায়ু পাখনা থাকে একটি, পুচ্ছ পাখনা থাকে একটি। এবার এখান থেকে কোশ্চেন এমসিকিউ দেয়, কিন্তু ঘুরিয়ে দেয় কোশ্চেন গুলো। কিভাবে? মাছের দেহে জোড় পাখনার সংখ্যা কয়টি? তোমরা কি বলবে? মাছের দেহে জোড় পাখনার সংখ্যা দুটো। কি কি? বক্ষ পাখনা এবং শ্রেণী পাখনা। আবার এইভাবেও কোশ্চেন দেয়, মাছের দেহে বিজোড় পাখনার সংখ্যা কয়টি? তোমরা বলবে মাছের দেহে 3টি বিজোড় পাখনা রয়েছে, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা এবং শ্রেণী পাখনা। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, ঠিক আছে। এবারে মাছের যে পটকা রয়েছে, তোমরা জানো মাছের দেহে কি থাকে? পটকা থাকে। এই পটকা থেকেও কিন্তু কোশ্চেন দেয়।
দেখো পটকা প্লবতা রক্ষাকারী অঙ্গ, আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে মাছকে জলে ভাসতে এবং ডুবতে সাহায্য করে। মাছের দেহে কি থাকে? পটকা থাকে। এই পটকার যে অগ্রপ্রকোষ্ঠ বা সামনের যে অংশটা সেটা হচ্ছে অগ্র রেড গ্রন্থি দ্বারা আবদ্ধ। মানে এখানে কি রয়েছে? অগ্র রেড গ্রন্থি রয়েছে। এখানে গ্যাস কি হয়? সৃষ্টি হয়। আর পশ্চাৎ বা পেছনে রেটিয়া মিয়াবিলিয়া রয়েছে, যেটা গ্যাস শোষণ করে। এখান থেকে কোশ্চেন দেয়, এমসিকিউ দেয় বিশেষ করে, যে মাছের অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? তোমরা বলবে রেড গ্রন্থি থাকে, যেটা গ্যাস সৃষ্টি করে। মাছের পশ্চাৎ প্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? এইভাবে কোশ্চেন দেয়, তোমরা বলবে রেটিয়া মিয়াবিলিয়া থাকে। এই রেটিয়া মিয়াবিলিয়া কি করে? গ্যাস শোষণ করে। এইভাবে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়। এবং সবাইকেই আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা প্রত্যেকে বাড়িতে এই যে মাছের ছবি, মাছের যে প্রত্যেকটা অংশের নাম, সেগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবে। খাতায় সুন্দর করে লেখো, দেখবে এগুলো তোমাদের কাজে লাগবে। এখান থেকেই কোশ্চেন তুমি পাবে। এই মাছের এটা হচ্ছে পার্শ্বরেখা, ঠিক আছে? পার্শ্বরেখা, জলের যে মানে হচ্ছে তরঙ্গ, সেটা কিন্তু মাছ এই পার্শ্বরেখার সাহায্যে জানতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন বা পরবর্তী অংশে আমি আসছি, কিভাবে কোশ্চেন দেয় সেগুলোও বলে যাব। পাখির উড্ডয়ন। তাহলে পাখি কি শ্রেণীভুক্ত প্রাণী? পাখি অ্যাভিস বা হচ্ছে পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণী। এরা কি করে? প্রকৃত উড্ডয়ন করে। এবার প্রকৃত উড্ডয়ন কেন বলছি? প্রকৃত উড্ডয়ন এই কারণে বলছি, পাখিরা বা এখানে পায়রা দেওয়া রয়েছে ছবিতে, পুরোপুরি ভাবে উঠতে পারে, এই জন্য এটা প্রকৃত উড্ডয়ন। শুধু লাফালেই যে উড্ডয়নটা হবে এমনটা নয়। বা আমি তোমাকে যদি বলি উড্ডুক্কু মাছ, উড্ডুক্কু মাছের নাম শুনেছো যে মাছ উঠতে পারে, অ্যাকচুয়ালি প্রকৃত উড্ডয়ন কিন্তু উড্ডুক্কু মাছের হয় না, প্রকৃত উড্ডয়ন পাখিদের হয়। ঠিক আছে, এবার এখানে পাখি হিসেবে পায়রার নিয়েছি ছবি। পায়রার পালক কতগুলো থাকে, কি কি পালক থাকে, এই চিত্রটাকেও দেখে রাখবে। এই চিত্রটাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, লিখবে জিনিসটাকে, চিত্রটাকে ছবিতে আঁকবে। যে পাখির, এখানে পায়রা, তার পালকগুলো কোনগুলো? পাখির যে পালকগুলো রয়েছে সেগুলো মূলত 23টি বড় পালক, ডানার পালক, সেগুলোকে আমরা বলি রেমিজেস। তাহলে কি বললাম? পায়রার বা পাখির ডানায় যে 23টি পালক রয়েছে সেটাকে আমরা বলি রেমিজেস। এবং পুচ্ছ অর্থাৎ লেজে যে 12টি বড় পালক রয়েছে সেগুলোকে আমরা বলি রেক্ট্রিসেস। এখান থেকে কোশ্চেন দেয় যে রেমিজেস পালক কোনগুলো? ডানার পালক। রেমিজেস পালকে কতগুলো পালক থাকে? রেমিজেসে মানে পাখির ডানায়, এক একটা ডানায় কতগুলো করে পালক থাকে? তোমরা বলবে রেমিজেসে থাকে 23টি। লেজে কতগুলো থাকে? 12টি থাকে। তাহলে টোটাল কতগুলো? 3 2 5 2 1 3, 35টি পালক থাকে রেমিজেস এবং রেক্ট্রিসেস মিলে। আশা করি ক্লিয়ার, বোঝাতে পেরেছি। এরপরে আমরা উড্ডয়ন পেশি সম্পর্কে জানবো। কেন জানবো? কারণ উড্ডয়ন পেশি থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়। উড্ডয়ন পেশি থেকে কি কোশ্চেন দেয়? যে পাখি বা পায়রার দেহে যে উড্ডয়ন পেশিগুলো রয়েছে তার নাম কি? বা দুটো পেশির নাম লেখো। তোমরা কি লিখবে? যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রোকিয়ালিস, এইগুলো হচ্ছে পাখির দেহে উড্ডয়ন পেশি, বা এই উড্ডয়ন পেশির মাধ্যমে পাখিরা উঠতে পারে। আশা করি এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রোকিয়ালিস, এগুলো হচ্ছে উড্ডয়ন পেশি। এইগুলো তোমরা মনে রাখবে। চলো এরপরে আমরা মানুষের গমন সম্পর্কে আলোচনা করব। মানুষের গমন, চিত্র দেখে তুমি বুঝতে পারছো নেংটো অবস্থায় আছে, কিছু মনে করো না। মানুষের গমন, মানুষের যে গমন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দ্বিপদ গমন। অর্থাৎ দুটো পায়ের মাধ্যমে মানুষ কি করে? গমন করে। শুধুমাত্র পা গমনে সাহায্য করে এমনটা নয়, আমাদের দেহে হাতও কিন্তু গমনে সাহায্য করে। শুধুমাত্র হাতও সাহায্য করে তাও নয়, আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্ক
মানে অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী, অটলিত যন্ত্র, এইগুলো কিন্তু গমনে সাহায্য করে। এই জায়গাটা আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো দেখো, মানুষের দুটি পা এর সাহায্যে, দুটো পায়ের সাহায্যে মানুষ দ্বিপদ গমন করে। এবার দ্বিপদ গমনে সাহায্যকারী অঙ্গগুলো হচ্ছে হাত, লঘু মস্তিষ্ক, অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী, কারণ এগুলো দেহের ভারসাম্য রক্ষা করে। এবার এখান থেকে কোশ্চেনও দেয় এইভাবে, মানুষের মেরুদণ্ডে কতগুলো কোষেরুকা রয়েছে? মানুষের মেরুদণ্ডে 33টি কোষেরুকা রয়েছে। তার মধ্যে সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল এইগুলো রয়েছে। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স লেভেল, তোমাদের যদিও পরীক্ষায় আসে না তবুও আমি আলোচনা করে দিচ্ছি। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এখান থেকে কোশ্চেন দু একটা দিতে পারে। আশা করি ক্লিয়ার। মানুষের দ্বিপদ গমন তুমি বুঝতে পেরেছো। চলো এর পরের অংশে আমি আলোচনা করব যে মানুষের চলনের জন্য যে কঙ্কাল পেশি বা বিভিন্ন সচল সন্ধিগুলো রয়েছে সেইগুলো আমরা পরপর আলোচনা করব। তার আগে আমাদের পায়ে, হাতে দেখবে অস্থি সন্ধি। অস্থি সন্ধি মানে দুটো হাড়ের সংযোগস্থল। এখানে আমি ছবি দিয়েছি দুটো হাড়ের সংযোগস্থল। এই সংযোগস্থলকে আমরা কি বলি? সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি। অস্থি সন্ধিগুলো যে পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে আমরা বলি সাইনোভিয়াল পর্দা। পর্দার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে তাকে আমরা বলি সাইনোভিয়াল গহ্বর, এবং সাইনোভিয়াল পর্দা থেকে ক্ষরিত যে তরল তাকে আমরা বলি সাইনোভিয়াল তরল। ঠিক আছে? এই অস্থিসন্ধিগুলো লিগামেন্ট নামক এক প্রকারের বন্ধনী। তোমরা শুনবে না, বলে না আমার লিগামেন্টটা মনে হয় নড়ে গেছে, আমার লিগামেন্টটা মনে হয় ভেঙে গেছে, বলে না? এই লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এই জায়গাটা আমরা মনে রাখবো। এখানে দুটো হাড়, হাড়ের মাঝখানে দেখো এটা জুড়ে রয়েছে, লিগামেন্ট দ্বারা জুড়ে রয়েছে। সাইনোভিয়াল তরল ঘন, ফ্যাকাশে হলুদ এবং রক্তের প্লাজমা, লুব্রিসিন, হাইলুরোনিক অ্যাসিড দিয়ে গঠিত হয়। এই জায়গা থেকে কোশ্চেন দেয় এমসিকিউ। কি কোশ্চেন দেয়? সাইনোভিয়াল তরল কি দ্বারা গঠিত? তোমরা বলবে তরল ঘন, ফ্যাকাশে হলুদ, রক্তের প্লাজমা এবং লুব্রিসিন সঙ্গে হাইলুরোনিক অ্যাসিড দিয়ে গঠিত। এখানে সাইনোভিয়াল যে সন্ধি তার উদাহরণ কুনুয়ের সন্ধি, কোমরের সন্ধি, কবজির সন্ধি, এইগুলো উদাহরণটাকেও তোমরা মনে রাখবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। চলো তার পরে আমি জানছি যে সাইনোভিয়াল তরলের কাজ কি। মূলত কাজ থেকে কোশ্চেন দেয় না, তবুও মনে রাখবে যে সাইনোভিয়াল তরলের কাজ অস্থির প্রান্তে ঘর্ষণজনিত ক্ষয়ে বাধা দেয়, সংশ্লিষ্ট কলাকোষে পুষ্টিদ্রব্য সরবরাহ করে এবং সাইনোভিয়াল ঝিল্লিতে যে তরল হাইলুনাল নিঃসরণ হয় সেগুলো জয়েন্টগুলোর উপর চাপ সৃষ্টি করে, সেটা কিন্তু কোষের বিরুদ্ধে বাধা দান করে। এইগুলো তুমি একটু মনে রাখবে। তাহলে কি বললাম? ঘর্ষণজনিত ক্ষয়ে বাধা দেয়, সংশ্লিষ্ট কলাকোষে পুষ্টিদ্রব্য সরবরাহ করে এবং সাইনোভিয়াল ঝিল্লিতে যে তরল হাইলুনুল বা হায়ালুনাল নিঃসরণ হয় সেটা কিন্তু কি করে? জয়েন্টগুলোর উপর চাপ সৃষ্টি করে, সেটা থেকে বাধা দান করে। পরবর্তী অংশে আমরা জানবো বিভিন্ন অস্থি সন্ধিগুলো। এখানে সচল সন্ধি, যেগুলো চলতে পারে সেগুলো সচল, যেগুলো চলতে পারে না সেগুলো অচল। সচল সন্ধি কোনগুলো? বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, এইগুলো হচ্ছে কি সচল সন্ধি। এবার এই সচল সন্ধিগুলো আমি জানাচ্ছি, দেখো এখান থেকে কোশ্চেনও দেয় কিভাবে সেটাও বলবো। কবজা সন্ধি, কবজা সন্ধি এক প্রকারের কি সচল সন্ধি। এই কবজা সন্ধি আমাদের হাঁটু এবং কনুইতে অবস্থান করছে। হাঁটু এবং কনুইতে, এটাকে আমরা কবজা সন্ধি না হিসেবে পরীক্ষায় দেয় হিঞ্জ সন্ধি। হিঞ্জ সন্ধি কি? তোমরা বলবে যেটাই কবজা সন্ধি সেটাই হিঞ্জ সন্ধি। তাহলে হিঞ্জ সন্ধির উদাহরণ কি? হাঁটু এবং কনুইয়ের অস্থি সন্ধি হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি। এটি 180 ডিগ্রি সঞ্চালিত হতে পারে কিন্তু বিপরীত দিকে সম্পূর্ণ ঘুরে যেতে পারে না। 180 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ একবার বাঁকবে একবার সোজা হবে, এটাই। এরপরে দেখো বল ও সকেট অস্থি সন্ধি। এই ধরনের অস্থি সন্ধি প্রায় সকল দিকে মানে সঞ্চালিত হয়, যেমন স্কন্দ সন্ধি, যেমন স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের, উরুস সন্ধি, ফিমারের সঙ্গে শ্রেণীচক্রের সন্ধি, এগুলো হচ্ছে বল ও সকেট সন্ধি।
এইটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বল ও সকেট সন্ধি। আশা করি ক্লিয়ার, বোঝাতে পেরেছি। এখান থেকে স্যাডল সন্ধির থেকেও কোশ্চেন দেয়, আঙ্গুল বক্ষ মধ্যকর্ণ গোড়ালিতে পাওয়া যায় হচ্ছে স্যাডল সন্ধি। যদিও পরীক্ষায় তোমাদের আসে না, তবুও দেখে রাখবে স্যাডল সন্ধির উদাহরণ আঙ্গুল বক্ষ মধ্যকর্ণর গোড়ালির যে সন্ধি সেগুলো স্যাডল সন্ধি। তাহলে কবজা সন্ধি বললাম, উদাহরণ বললাম হাঁটু এবং কুনুই। বল ও সকেট সন্ধি বললাম, বল ও সকেট সন্ধি উদাহরণ দিলাম উরুর সন্ধি এবং স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের যে স্কন্দ সন্ধি রয়েছে এটা, এবং স্যাডল সন্ধি আঙ্গুল বক্ষ মধ্যকর্ণ গোড়ালিতে পাওয়া যায় যে স্যাডল সন্ধি, সেগুলোও আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে বিভিন্ন কঙ্কাল পেশিগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। এই কঙ্কাল পেশি থেকে কোশ্চেন দেয়, মানুষের দেহে যে কঙ্কাল পেশিগুলো রয়েছে সেগুলো কি কি, এক একটি করে উদাহরণ সহকারে আলোচনা করো। তুমি অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবে যে কঙ্কাল সংলগ্ন পেশিগুলো হচ্ছে যে পেশি অস্থির সঙ্গে পেশির সংযোগ স্থাপন করছে, সেগুলো হচ্ছে কঙ্কাল সংলগ্ন পেশি। নাম্বার ওয়ান, ফ্লেকশন পেশি। এই ফ্লেকশন পেশি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে বাইসেপসের পেশি, এই বাইসেপসের পেশি দুটো অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করছে বা ভাঁজ করতে সাহায্য করছে, এইটাই হচ্ছে ফ্লেকশন পেশি। উদাহরণ মনে রাখবে, বাইসেপসের পেশি কুনুইয়ের সন্ধিতে ভাঁজ করতে সাহায্য করছে, এটা এক প্রকারের ফ্লেকশন পেশি। পরীক্ষায় কোশ্চেন এইভাবে দেয়, একটি ফ্লেকশন পেশির উদাহরণ দাও, তোমরা বলবে ফ্লেকশন পেশি হচ্ছে বাইসেপসের পেশি। তাছাড়া মনে রাখবে হামস্ট্রিং, গ্যাস্ট্রোকোনোমিয়াস, এইগুলো হচ্ছে ফ্লেকশন পেশির উদাহরণ। এরপরে দেখো এক্সটেনশন পেশি। এক্সটেনশন পেশি কোনগুলো, যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হতে সাহায্য করছে, অর্থাৎ হাত ভাঁজ করেছিলাম, হাত সোজা করে দিলাম, এই যে হাত সোজা করে দিলাম, এটা হচ্ছে এক্সটেনশন পেশির ফলে হলো। এক্সটেনশন পেশি হচ্ছে ট্রাইসেপসের পেশি, অর্থাৎ আমাদের হাতের পেছনের অংশটাই হচ্ছে ট্রাইসেপস, এটাকে আমরা বলি এক্সটেনশন পেশি। ট্রাইসেপসের পেশি এক প্রকারের এক্সটেনশন পেশি। তাহলে সংজ্ঞা বা ডেফিনেশন কিভাবে মনে রাখবে, যখন ভাঁজ করছি দুটো অস্থি কাছাকাছি আসছে তখন ফ্লেকশন পেশি কাজ করছে। উদাহরণ বাইসেপসের পেশি। এক্সটেনশন পেশি কি, ভাঁজ করা হাতকে যখন আমরা সোজা করছি অর্থাৎ দুটো অস্থি দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সটেনশন পেশি। উদাহরণ ট্রাইসেপসের পেশি। ক্লিয়ার? চলো এরপরে আমরা অ্যাবডাকশন পেশি, অ্যাডাকশন পেশি এবং রোটেশন পেশি জানবো এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। এই তিনটে অংশ প্রত্যেকটা স্টুডেন্টের গুলিয়ে যায়, আমি যেভাবে বলছি সেইভাবে মনে রাখো, গুলোবে না। অ্যাবডাকশন পেশি, অ্যাবডাকশন পেশি মানে দেহ অক্ষ থেকে দূরে যাবে, মানে উপর দিকে তুমি হাত তুলবে, এই দেখো এটা হচ্ছে অ্যাবডাকশন পেশি। উদাহরণ কি, ডলটয়েড পেশি। তাহলে অ্যাবডাকশন ডলটয়েড পেশি, এটা কি করে, দেহ অক্ষ থেকে অর্থাৎ দেহ থেকে অস্থিকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, এই জন্য এটার নাম অ্যাবডাকশন। যখন অস্থি দুটো হাত উপরের দিকে তুললে তখন কে কাজ করছে, ডলটয়েড পেশি কাজ করছে, অর্থাৎ অ্যাবডাকশন পেশি কাজ করছে। এই অ্যাবডাকশন পেশির উদাহরণ হচ্ছে ডলটয়েড পেশি। যখন দুটো হাত উপরের দিকে তুলেছিলে নিচের দিকে নামালে তখন কি হচ্ছে, দেহ অক্ষের কাছে অর্থাৎ দেহের কাছাকাছি আসছে হাতটা, তখন কে কাজ করছে, অ্যাডাকশন কাজ করছে। অ্যাডাকশন পেশির উদাহরণ কি, ল্যাটিমাস ডরসি। ল্যাটিমাস ডরসি হচ্ছে অ্যাডাকশন পেশি। তারপর দেখো রোটেশন পেশি। রোটেশ মানে রোটেট, ঘুরতে সাহায্য করছে, অর্থাৎ আমাদের পায়ের যে হাঁটুটা ঘোরাতে সাহায্য করে না, পায়ের নিচে গোড়ালির অংশটা, এটা কি রোটেশন পেশি। দেখো পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তন করতে সাহায্য করে, এই জন্য এটাকে আমরা বলি রোটেশন পেশি। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। এই যে লাস্টের দিকে আমি আলোচনা করলাম তিনটে জিনিস, কঙ্কাল সংলগ্ন পেশি, ফ্লেকশন পেশি, এক্সটেনশন পেশি, অ্যাবডাকশন পেশি, অ্যাডাকশন পেশি, রোটেশন পেশি, এইটাকে তুমি রিভাইজ করে আবার দেখবে। যেভাবে আমি কনসেপ্ট মনে রাখার চেষ্টা করছি, যেভাবে তোমাদেরকে বলছি ওইভাবে কনসেপ্ট মনে রাখো, ওইভাবেই পরীক্ষার হলে লিখবে। বইয়ের ভাষা মুখস্থ করে লিখবে বা বইয়ের ভাষা মুখস্থ করে লিখতে হবে এমনটা কিন্তু নয়।
আশা করি ক্লিয়ার, বোঝাতে পেরেছি। যা কিছু আলোচনা ছিল, যা কিছু তোমাকে বললাম, প্রত্যেকটা অংশ তুমি দেখলে, বুঝলে, এবং এখান থেকে তুমি অবশ্যই মাছের চিত্রটা নিজে বাড়িতে প্র্যাকটিস করো। তোমাকে হোমওয়ার্ক দিয়েছি, পায়রা, মাছ, এই দুটো জিনিস কিন্তু কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, ক্লাসগুলোকে বারবার দেখো, রিভাইজ করো, যতটা তুমি বুঝতে পারছো সেখান থেকে আবার প্রথম থেকে চালু করে ভিডিওগুলো দেখো। দেখবে পরীক্ষার আগে এগুলো অল ওভার কমপ্লিট হয়ে গেছে। দরকার পড়লে আমি আবারও আলোচনা করব, কিন্তু অল ওভার কমপ্লিট করো জিনিসটা। আশা করি ক্লিয়ার।